মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন, নির্বাচনে ভোট দেননি 6 এমপি। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, মন্তব্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন বন্ধ চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। যশোরের কাচ্চি ভাইকে 50,000 টাকা জরিমানা। যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ, দোকানিকে 20,000 টাকা জরিমানা। দিয়াপাড়া স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, ভিডিও নিয়ে অভিযোগ। হরমুজে গোপন নৌপথ, প্রতিদিন 1 কোটি ব্যারেল তেল বের করছে যুক্তরাষ্ট্র। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 11 ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর 12(6) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো। এর আগে আজ দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে 343 ভোটের মধ্যে 255 ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88 ভোট। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটে 349 জন ভোটারের মধ্যে অধিকাংশই অংশ নিলেও 6 জন ভোট দেননি। ভোট না দেওয়া 6 এমপি হলেন মির্জা আব্বাস, ডক্টর ওসমান ফারুক, মুস্তফা কামাল পাশা, রুমিন ফারহানা, মোহাম্মদ আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। সংসদ সূত্র জানায়, মির্জা আব্বাস ও মুস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন। মোহাম্মদ আবুল হাসান ও দেশের বাইরে অবস্থান করছেন। ডক্টর ওসমান ফারুক ভোট কেন্দ্রে উপস্থিত হননি। অন্যদিকে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকেও ভোট কেন্দ্রে দেখা যায়নি। আর রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন ও প্রহসনের ভোট আখ্যা দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকার কথা জানান। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। তার দাবি, জামায়াত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। জামায়াত শিবিরের বিরুদ্ধে অতীতের সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, সুযোগ পেলে এই গোষ্ঠী দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একই সঙ্গে আমির হামজার বক্তব্যের সমালোচনা করে বিদ্বেষ ও বিভাজনমূলক বক্তব্য প্রতিহত করার আহ্বান জানান তিনি। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 30 দিনের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও জিও ফেন্সিং প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 3 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের MIS এর অধীনে রিয়েল টাইম ডিজিটাল হাজিরার ড্যাশবোর্ড চালু করা হবে। সভায় সিদ্ধান্ত হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির তথ্য আইবাস প্লাসের সঙ্গে সমন্বয় করে বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে যুক্ত করা হবে। ডিউটি রোস্টার ও ছুটির তথ্য ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। কর্মস্থলে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী অনুপস্থিত থাকলে সেই অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বেতন বিল ছাড় করা হবে না। এছাড়া বিভাগ ও জেলা ভিত্তিক কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত হাজিরা মনিটরিং এবং সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর শহরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ফায়ার লাইসেন্স না থাকায় 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা করে। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর লুৎফর রহমান খান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য 3 বার নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স না নেওয়ায় বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। তিনি আরো জানান, যশোরের আরো অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। জননিরাপত্তার স্বার্থে এইসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।
যশোরে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-6। এ ঘটনায় দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকাল 3টার দিকে যশোর খুলনা মহাসড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় মাহি স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-6 এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। অভিযানকালে দোকানে অবৈধভাবে মজুত রাখা কার্টুন ভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করে। র্যাব-6 এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেট বিয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য মজুত ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারের সময় চিকিৎসক ও নার্সদের অবহেলা ও অসাবধানতায় নবজাতকের মাথা, ঠোঁট সহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। পরে শিশুটির মৃত্যু হয়। স্বজনদের দাবি, নবজাতককে দেখতে চাইলে প্রথমে তাদের দেখতে দেওয়া হয়নি। পরে শিশুটির শরীরে কাটার চিহ্ন দেখতে পান তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আমাদের প্রতিনিধি রবিউল খান জানিয়েছেন, আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন, দায়িত্বে অবহেলা, প্রতিষ্ঠানের সম্পাদক, গাছ বিক্রিতে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়। এসব অভিযোগে নিরপেক্ষ তদন্ত দাবি করেন বক্তারা। এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলামকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব অভিযোগ করা হচ্ছে। ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শিক্ষক মহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে সহকারী শিক্ষক শাহ আলমের ওপর হামলা হয়েছে দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কালীগঞ্জ শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আহত শিক্ষকের স্ত্রী ও সন্তান সহ অনেকেই অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 18 আগস্ট বড় বাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে শাহ আলমের ওপর হামলা চালানো হয়। তবে শিক্ষক ও পরিবারের দাবি, যৌন নিপীড়নের অভিযোগটি মিথ্যা এবং স্কুলের পুকুর লিজের টাকা নিয়ে বিরোধের জেরে এই হামলা করা হয়েছে। যশোরের অভয়নগর ও কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে অভয়নগরের নোয়াপাড়ায় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে রায়হান জনি জানিয়েছেন, কেশবপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের পর পৌর শহরে র্যালি বের হয়। দুই উপজেলার কর্মসূচিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শালচাদর, ওষুধ, চকলেট ও কসমেটিক্স সহ প্রায় 12,80,000 টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, আজ 49 বিজিবির বিশেষ টহল দল, বেনাপোল আইসিপি ও আমরাখালী চেকপোস্টের টহল দল এসব অভিযান চালায়। বিজিবি জানায়, অভিযানে 81টি শাড়ি, 5টি শালচাদর, 1.5 কেজি জিরা, 41 কেজি ফুচকা, 18,004টি ওষুধ, 840টি চকলেট ও 638টি কসমেটিক্স জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য 12,79,900 টাকা। সীমান্তে চোরাচালানো মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি নৌ অবরোধের মধ্যেই হরমুজ প্রণালীতে গোপনে একটি নৌপথ চালু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওমানের উপকূল ঘেঁষা ওই বিকল্প পথে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন 2 মার্কিন কর্মকর্তা। এক্সিওসের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানায়, গত কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চলছে। প্রতি রাতে 15 থেকে 20টি তেলবাহী জাহাজ ওই পথে চলাচল করছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের রাডার ও সামুদ্রিক নজরদারি ব্যবস্থা
অবস্থা দুর্বল হয়ে পড়ার পর পথটি ব্যবহার করা সম্ভব হয়েছে। তেলবাহী ও খালি জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন যুদ্ধবিমানও মোতায়েন রয়েছে। তবে ইরান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষকরাও গোপন নৌপথটির তথ্য নিশ্চিত করতে পারেনি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।